আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার ৭ দিন চ্যালেঞ্জের 2nd ডে বার কাউন্সিল রিটেন পরীক্ষার প্রিপারেশনের জন্য। এই ৭ দিনে আমাদের রিটেন এক্সামের যে সিলেবাস রয়েছে এটা কমপ্লিট করব। তো আমি পড়াশোনা শুরু করে দিয়েছিলাম, কিন্তু খুব বেশি আমি পড়তে পারিনি, কারণ আমার আজকে সারাটা দিন পড়তে একদমই ইচ্ছে করছিল না। অল্প পড়ে দেন আমি একদম এই যে সন্ধ্যার দিকে আবার শুরু করেছিলাম পড়াশোনা। সো প্রথমে আমি গতকালকে কি পড়েছিলাম এটা একটু দেখে নিচ্ছিলাম। এটা দেখে নেওয়ার ফলে আমার গতকালকের পড়াটাও রিভাইজ হয়ে গেল এবং আমি আজকে নতুন করে শুরু করলাম। আদালত কখন প্লিডিং সংশোধনের আবেদন মঞ্জুর করবেন না, এই বিষয়টি আমি লিখছিলাম খাতায়। যখন আসলে প্লিডিং সংশোধনের আবেদনটা এমন হয় যে এটা মামলার যে প্রকৃত উদ্দেশ্য ছিল বা প্রথমে যে মামলাটা করা হয়েছিল সেটাকে পুরোপুরি চেঞ্জ করে ফেলে, সেই ক্ষেত্রে কিন্তু আদালত এটা গ্রহণ করবেন না। তারপর আমি প্লিডিংসের কী বিষয়বস্তু রয়েছে সেগুলো পড়ে নিচ্ছিলাম এবং তারপর আমি আবার বই দেখছিলাম, বইয়ে কোনো ইম্পর্ট্যান্ট কোশ্চেন আছে কিনা, এবং ফাইনালি আমি একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন পেয়ে গেলাম। এখানে বলা ছিল যে প্লেইন ক্যানট বি রিজেক্টেড ওয়ান মিক্সড কোশ্চেন অফ ল অ্যান্ড ফ্যাক্ট। এটা হচ্ছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে এসেছিল। প্লেইন রিজেকশনে বেসিক্যালি এটা কনসিডারেশনে নেওয়া হবে না, কারণ এটা প্রমাণের বিষয়। এরপর আমি অন্য যে বিষয়গুলো রয়েছিল এই প্লেন রিলেটেড পড়তে পড়তে আসলে অনেক বেশি বোরিং হয়ে গিয়েছিলাম। দ্যাটস ওয়াই আমি সাবজেক্ট চেঞ্জ করে অন্য একটা সাবজেক্ট পড়তে শুরু করলাম, এসআর অ্যাক্ট। দীর্ঘ সময় পড়াশোনা করার এটা একটা টেকনিক বলতে পারেন। যখন আপনার কোনো সাবজেক্ট পড়তে আর ভালো লাগছে না, সাবজেক্টটি চেঞ্জ করে অন্য একটা সাবজেক্ট পড়লে তখন দেখবেন আপনার আর বোরিং লাগছে না এবং আপনি দীর্ঘ সময় পড়তে পারছেন। আমার ক্ষেত্রে যেটা হয়, আমাকে খুব বেশি চা পান করতে হয়, আর আমি চা পান করার পর 1-1.5 ঘন্টা পড়ি, তারপর আবার চা পান করতে এবং আমি পড়ার মাঝে 10 মিনিটের একটা ব্রেক নিয়ে নিই, 40 মিনিট পর 50 মিনিট পরে অথবা 1 ঘন্টা পরে। আরেকটা বিষয় যেটা, আমি পড়ি এবং আমি যা পড়লাম সেখান থেকে আমি নোট করি বা লেখার চেষ্টা করি। এই যে আমি 9 ধারা পড়ে ফেলেছি এবং 9 ধারার কী সুবিধা রয়েছে যদি আমি মামলা করি সেটা আমি লিখে ফেলছি। 9 ধারায় মামলা করতে হলে শুধু দখল প্রমাণ করতে হয়, সত্য প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। অ্যাড ভ্যালিরিয়াম কোর্ট ফির অর্ধেক কোর্ট ফি দিতে হয় এবং 9 ধারায় আপনি মামলা করার পরও মামলাটা যদি খারিজ হয়ে যায়, আপনি পুনরায় সত্য প্রমাণ করে কিন্তু 8 ধারায় মামলা করতে পারেন। এরপর বেশ কয়েকবার বার কাউন্সিল এক্সামে এসেছে এই প্রশ্নটি, 9 এবং 8 ধারার মধ্যে পার্থক্য। তো পার্থক্যটা আমি বই দেখেই পড়ে নিয়েছিলাম, কিন্তু এখানে আমি একদম পয়েন্টগুলো লিখছিলাম যে পরীক্ষায় আসলে কি পয়েন্টগুলো দিব। প্রথমটা ছিল মামলার কারণ, দ্বিতীয়তে ছিল তামাদির মেয়াদ, কারণ 8 ধারায় 12 বছরের মধ্যে মামলা করতে হয় আর 9 ধারায় 6 মাসের মধ্যে করতে হয়। রেস জুডিকাটার বিষয়টাও কিন্তু এখানে পার্থক্য, কারণ 9 ধারায় রেস জুডিকাটা প্রযোজ্য না, কিন্তু 8 ধারায় কিন্তু প্রযোজ্য। সিদ্ধান্তের প্রকৃতির ক্ষেত্রে একটি শুধু দখল সংক্রান্ত আর একটি সত্য এবং দখল সংক্রান্ত, আর প্রমাণের ক্ষেত্রেও কিন্তু দখল বেদখল প্রমাণ করতে হচ্ছে, আর 8 ধারায় সত্য প্লাস বেদখল প্রমাণ করতে হচ্ছে। আর 9 ধারায় আপনি কিন্তু সরকারের বিরুদ্ধে মামলা করতে পারবেন না, যা আপনি 8 ধারায় পারবেন। আমি এখন বার আদেশ থেকে আইনজীবীদের যে আচরণবিধি রয়েছে সেটার প্রথম অধ্যায়টা লিখছিলাম এবং আমি টাইম সেট করে দিয়েছিলাম 15 মিনিট, যে আমি আসলে কত মিনিটের মধ্যে প্রশ্নের উত্তর লিখতে পারি, এটা দেখছিলাম।
পরীক্ষায় যেহেতু অনেক লিখতে হয়, তো আমার কাছে মনে হয় প্রতিদিন 2টা করে প্রশ্ন বাসায় প্র্যাকটিস করা খুব বেশি প্রয়োজন। আমি সেটাই প্র্যাকটিস করছিলাম। আমি একটা মুসাবিদাও লিখে ফেলেছিলাম। মুসাবিদা লিখতে আমার 12 মিনিট সময় লেগেছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।